আসসালামু আলাইকুম দর্শক, এনটিভির বিশেষ আয়োজন শোকেস অস্ট্রেলিয়ার এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ শ্রাবণ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি অস্ট্রেলিয়ার সমাজ, সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে। এছাড়াও আমরা তুলে ধরি প্রবাসী বাংলাদেশিদের চিন্তা, ভাবনা এবং তাদের অবদান নিয়ে। দর্শক, আজকের এই পর্বে থাকছে অস্ট্রেলিয়ার স্থাপত্যের গল্প, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের জন্য নতুন নীতিমালা, অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বিশ্লেষণধর্মী প্রতিবেদন। এছাড়াও থাকছে ক্রিসমাস উপলক্ষে অস্ট্রেলিয়ার কেনাকাটা এবং শপিং মলের বিশেষ স্টোরি। চলুন শুরু করা যাক আজকের শোকেস অস্ট্রেলিয়া। সিডনির বুকে দাঁড়িয়ে থাকা কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিং শুধু একটি স্থাপনা নয়, এটি অস্ট্রেলিয়ার ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। চলুন দর্শক, আমরা দেখে আসি এই কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিং নিয়ে বিশেষ প্রতিবেদন। সিডনির প্রাণকেন্দ্র সিডনি টাউন হল, আর জর্জ স্ট্রিট এবং ইয়র্ক স্ট্রিটের কর্নারে দাঁড়ালেই চোখে পড়ে এক অনন্য স্থাপত্য। চার্চের ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিং, যা সিডনির ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। সালে নির্মিত এই ভবনটি ব্রিটিশ সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার সম্মানে নামকরণ করা হয়। শুধু একটি শপিং সেন্টার নয়, এটি সিডনির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, যেখানে প্রতিদিন হাজারো পর্যটক আসে ইতিহাস এবং আধুনিক জীবনধারার সাথে স্বাদ নিতে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিংয়ের ঠিক সামনের অংশে। চলুন দর্শক, আমরা এবার দেখে আসি এর ভিতরের কিছু অংশ। ভবনের ভিতরে ঢুকতে প্রথমে চোখে পড়ে ক্যাফে, রেস্টুরেন্ট আর বিখ্যাত চকলেট শপ, যেখানে দাঁড়িয়ে একটু বিরতি নেওয়া যেন নিজের একটি অভিজ্ঞতা। কফির কাপে চুমুক দিতে শুরু হয় ইউরোপীয় আবহে এক অনন্য যাত্রা। উপরের তলা উঠতেই দেখা মিলল বিশ্বের নামকরা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। ফ্যাশন, জুয়েলারি আর ঘড়ি, লাইফস্টাইল শপে ভরা প্রতিটি করিডোর। চারপাশে ছড়িয়ে থাকা গর্জিয়াস ইউরোপীয় নকশা, খুঁটিনাটি অলঙ্করণ আর বিশাল গম্বুজের ছাদের নিচে দাঁড়ালেই মনে হয় যেন পৃথিবীর সময় থেমে গেছে। এই ভবনের মাঝখানে রয়েছে দুটি অসাধারণ ঐতিহাসিক ঘড়ি, যার একটি গ্রেট অস্ট্রেলিয়ান ক্লক অস্ট্রেলিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে গল্পের মতো তুলে ধরে। রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই ভবন আজ শুধু অতীতের স্মারক নয়, বরং সিডনির সবচেয়ে আইকনিক ট্যুরিস্টদের ডেস্টিনেশনেরও একটি। দিন কিংবা রাত, যেখানে দেখুন না কেন, কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিং তার সৌন্দর্য আর আভিজাত্য দিয়ে মুগ্ধ করবেই। আর এই যে দৃশ্য আপনারা দেখছেন, এই ঐতিহাসিক ভবনের বর্তমান রূপ, এই ফুটেজগুলো প্রমাণ করে কুইন্স ভিক্টোরিয়া বিল্ডিং আজও সিডনির হৃদয়ে অমর হয়ে আছে। ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তায় অস্ট্রেলিয়া নিয়েছে সাহসী সিদ্ধান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছেন অস্ট্রেলিয়ান সরকার। চলুন দর্শক, আমরা দেখে আসি সেই প্রতিবেদনের কিছু মুহূর্ত। অস্ট্রেলিয়ার শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে এবার নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ডিজিটাল যুগে যেখানে শিশুদের জীবনের বড় একটি অংশ জুড়ে আছে সোশ্যাল মিডিয়া, সেখানে তাদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ বিকাশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপের পথে হেঁটেছে। অস্ট্রেলিয়ান সরকারের ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার বাহিরে আইনগত নিষেধাজ্ঞা আসছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ধাপে ধাপে এবং লক্ষ্য একটাই, শিশুদের নিরাপদ শৈশব
নিশ্চিত করা। সরকারি তথ্য অনুযায়ী অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে শিশুদের মধ্যে উদ্বেগ, ডিপ্রেশন, সেলফ ইমেজ সমস্যা অথবা অনলাইন বুলিংয়ের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ঘোষণা দেন, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার আর আগের মতো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর ভাষায়, আমাদের শিশুদের সুরক্ষা কোনো কর্পোরেট প্ল্যাটফর্মের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে অভিভাবকরা বলেছেন এটি শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ। Hi there, students. It's the Prime Minister here, and I want to speak to you directly about something very important. From December 10, if you're under 16, you're no longer allowed to have a social media account. You'll know better than anyone what it's like growing up with algorithms, endless speeds, and the pressure that can come with that. That's why we've taken this step to support you. If you have questions, by all means, reach out. Talk to your parents, your teachers, and your friends. And if you feel like you need more support, Headspace and Kids Helpline is there to assist. Above all, make the most of the school holidays coming up, rather than spending it scrolling on your phone. Start a new sport, learn a new instrument, or read that book that has been sitting there on your shelf for some time. And importantly, spend quality time with your friends and your family, face to face. Have a great summer. বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত শুধু অস্ট্রেলিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি বার্তা। ডিজিটাল স্বাধীনতার পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশকেও সমান গুরুত্ব দিতে হবে। দর্শক, স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ান সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল 1 হিসেবে। এই অ্যাসেসমেন্ট লেভেল 1 এ স্টুডেন্ট ভিসা কিছুটা সহজ হয়েছে। চলুন দর্শক, আমরা দেখে আসি এই নীতিমালার প্রভাব এবং এর বিস্তার নিয়ে বিশেষ প্রতিবেদন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে এটি শুধু একটি বিদেশে পড়াশোনার সুযোগ নয়, বরং এটি উন্নত শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক এক্সপোজার এবং বৈশ্বিক ক্যারিয়ার গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পথ। প্রতি বছর হাজারো বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়াকে বেছে নিচ্ছেন তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে। সম্প্রতি সময়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ এখন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা মূল্যায়নে অ্যাসেসমেন্ট লেভেল 1 এ অন্তর্ভুক্ত। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। অ্যাসেসমেন্ট লেভেল 1 এর অর্থ হল বাংলাদেশ থেকে আসা স্টুডেন্ট ভিসা আবেদনগুলোকে এখন তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং আগের তুলনায় প্রক্রিয়াগত দিক থেকে কিছুটা সহজতর হয়ে এসেছে। তবে এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলা জরুরি যে অ্যাসেসমেন্ট লেভেল 1 মানেই স্টুডেন্ট ভিসা সহজ বা নিশ্চিত, এটা এমন নয়। দর্শক, আমি এখন মুভ ইন্টারন্যাশনালের হেড অফিস সিডনি এলিজাবেথ স্ট্রিটের লেভেল 2-তে অবস্থিত এবং আমি কথা বলবো মুভ ইন্টারন্যাশনালের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর শাকিল সিকদারের সাথে, যিনি দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়াতে বসে বাংলাদেশিদের স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেসের জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন এই তরুণ উদ্যোক্তা। তিনি কথা বলবেন ওনার ব্যবসা নিয়ে এবং কথা বলবেন বাংলাদেশ থেকে স্টুডেন্টরা কীভাবে এসে উপকৃত হয়। আপনাকে স্বাগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ রশিদ শ্রাবণ ভাই, আপনি আমাকে এনটিভির অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এই অ্যাসেসমেন্ট লেভেল 1টা যদি আমরা বলি, এটাকে বলে লো রিস্ক ভিসা কান্ট্রি। সেক্ষেত্রে আরও ক্লিয়ারভাবে বলা যায় যে এখন বাংলাদেশ থেকে ভিসা আমরা যদি প্রত্যেক 100তে আমরা বুঝতে পারি 90 থেকে 95টা ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো এটাকেই অ্যাসেসমেন্ট লেভেল 1 বলা হয় এবং এটাতে যে সুবিধা হয়, এখানে ডকুমেন্টস যে রিকোয়ারমেন্টের স্বল্পতা হয়, অনেক স্বল্প পরিমাণ ডকুমেন্টস প্রয়োজন হয় এবং ভিসা ফাস্টার হয় এবং ভিসা গ্র্যান্ড রেট অনেক বেশি থাকে। অস্ট্রেলিয়ান সরকার এখনও প্রতিটি আবেদন কেস বাই কেস ভিত্তিতে মূল্যায়ন করে। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কোর্স সিলেকশন, জেনুইন স্টুডেন্ট স্টেটমেন্ট, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সব কিছুই আলাদাভাবে এবং গুরুত্ব সহকারে যাচাই করা হয়।
অনেক শিক্ষার্থী মনে করেন অ্যাসেসমেন্ট লেভেল 1 হওয়ায় যে কোনো কোর্সে আবেদন করলেই ভিসা পাওয়া যাবে। আসলে এই ধারণাটি পুরোপুরি ভুল এবং এটি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। বাস্তবতা হলো ভুল কোর্স নির্বাচন, অবাস্তব ক্যারিয়ার পরিকল্পনা অথবা অসঙ্গত ডকুমেন্টসের কারণে অনেক শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশ এখনও কিছু অসাধু স্টুডেন্ট এজেন্ট ভুল তথ্য, ফেক ডকুমেন্ট অথবা অতিরঞ্জিত প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমরা যদি অস্ট্রেলিয়ার অ্যাসেসমেন্ট লেভেলের কথা বলি, শুরুতে আমি বলেছিলাম অস্ট্রেলিয়াতে 3 ধরনের অ্যাসেসমেন্ট লেভেল, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল 3 থেকে শুরু হয়। অ্যাসেসমেন্ট লেভেল 3-তে যে রিকোয়ারমেন্টগুলো থাকে ওগুলা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এবং এটা জাস্টিফাই করে তারপরে ভিসা গ্র্যান্ট করে। এবং আমরা যদি এর উপরের দিকে যাই অ্যাসেসমেন্ট লেভেল 2, সেখানেও ডকুমেন্টস রিকোয়ারমেন্টটা সিমিলার থাকে, কিন্তু চেকিং সিস্টেমটা একটু সহজতর হয়, এই জন্য ভিসা আরেকটু বেশি হয়। যখন আমরা অ্যাসেসমেন্ট লেভেল 1-এ যাই, ডকুমেন্টসের ক্রাইটেরিয়াটা কখনো কম হয় না, বাট বিভিন্ন ধরনের ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে। কোনো কলেজের ক্ষেত্রে আপনার আইএলস দরকার হয়, কোনো কলেজের ক্ষেত্রে আইএলস দরকার হয় না। বাট এটা পুরোপুরি সত্যি নয় যে আপনি উইদাউট আইএলসে অস্ট্রেলিয়ার মতো দেশে চলে আসতে পারবেন। আপনি যদি বৃহত্তর দৃষ্টিতে দেখেন, একটা স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে এখানে আসলো, তার যদি ইংলিশ ভালো না থাকে, সে একটা কর্মক্ষেত্রে, একটা ক্লাসের ক্ষেত্রে সে তো অ্যাডজাস্ট করতে পারবে না। তো এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে অস্ট্রেলিয়াতে আসবেন, অস্ট্রেলিয়ার ভিসাতে পড়াশোনার জন্য আসবেন, আপনাদের একটু কষ্ট হলেও আমি আপনাদের আন্তরিকভাবে বলবো আপনারা আইএলসটা পরীক্ষা বা আইএলস এবং অন্য যে পরীক্ষাগুলো আছে পিটি, টোফেল, এগুলো আপনারা দিয়ে এখানে আসবেন। তো সেটা আপনার কাজের জন্য, পড়াশোনার জন্য। কি কোনো রিকোয়ারমেন্ট আছে? আইএলস স্কোর কত লাগবে? আমরা যদি রিকোয়ারমেন্টের কথা বলি, প্রত্যেকটা স্টুডেন্ট ভিসার প্রত্যেকটা ভোকেশনাল ক্যাটাগরিতে এক ধরনের রিকোয়ারমেন্ট, হায়ার এডুকেশন ক্যাটাগরিতে এক ধরনের রিকোয়ারমেন্ট। আমরা যদি বলি ভোকেশনাল ক্যাটাগরিতে হচ্ছে যেগুলো আমরা ডিপ্লোমার ক্ষেত্রে বলি, অ্যাডভান্স ডিপ্লোমার ক্ষেত্রে বলি 5 ওভারঅল, নো লেস দেন 4.5। যদিও বাংলাদেশ থেকে ভোকেশন লেভেল ভিসা না হওয়ার মতোই বলা চলে। তারপরে যদি আমরা বলি হায়ার এডুকেশন, সেটা ব্যাচেলার বা মাস্টার্স, ব্যাচেলারের ক্ষেত্রে হচ্ছে 6, নো লেস দেন 5.5, আর মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে 6.5, নো লেস দেন 6। বাট কিছু কোর্সের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ভ্যারি করতে পারে। যেমন ধরি আমরা যদি নার্সিংয়ের কথা বলি, হেলথ সেক্টরের কথা বলি, সেই ক্ষেত্রে 7.5, নো লেস দেন 7। কিছু কোর্সের ক্ষেত্রে এ ধরনের রিকোয়ারমেন্ট থাকে। অ্যাসেসমেন্ট লেভেল 1 নিঃসন্দেহে একটি সুযোগ, কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে হলে সচেতনতা দরকার, সততা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি ভিসা নয়, পুরো শিক্ষা জীবন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার দিক নির্দেশনায় বদলে দিতে পারে। তাই সঠিক তথ্য জানুন, ভুল প্রলোভন থেকে দূরে থাকুন এবং নিজের ভবিষ্যৎ নিজেই নিরাপদ রাখুন। দর্শক, ক্রিসমাস মানে আলো, আনন্দ আর উপহারের উৎসব। অস্ট্রেলিয়ানরা সম্প্রতি উদযাপন করেছে তাদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে। শহরের প্রতিটি শপিং মল, প্রতিটি রিটেল স্টোর, এমনকি ছোট ছোট গ্রোসারি শপও সেজে উঠেছে আলো, লাল, সবুজ রং আর নান্দনিক ডেকোরেশনে। উৎসব মানে এখানে শেয়ারিং কালচার। প্রিয়জনের জন্য উপহার কেনা যেন ক্রিসমাসেরই একটা অংশ। আর এখানে থেমে নেই। ক্রিসমাসের পরের দিন, যেটা বক্সিং ডে নামে পরিচিত, এই দিনটিকে বলা হয় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সেল ডে। প্রায় সব আইটেমে বিশাল ডিসকাউন্ট, পোশাক, জুতো, ইলেকট্রনিক্স, গ্রোসারি সবকিছুই হাতের নাগালে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অন্যতম সুপার মার্কেট উলওয়ার্স। এখানে লক্ষ্য করলে একটি বিষয় স্পষ্ট, উৎসব এলে অস্ট্রেলিয়ায় দাম বাড়ে না, বরং দাম কমে। আর এই জায়গাটাই অস্ট্রেলিয়ার রিটেল কালচারের শক্তি। উৎসব মানে মানুষকে স্বস্তি দেওয়া, ভোক্তাকে উৎসাহ দেওয়া। এখানে আসে একটি তুলনা। বাংলাদেশে যখন ঈদ বা বড় কোনো উৎসব আসে, তখন প্রায় দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ায় উৎসব মানে মানুষের জন্য সুযোগ, ভোক্তার জন্য স্বস্তি। মানুষের ভিড়, ব্যস্ততা, কিন্তু কোথাও বিশৃঙ্খলা নেই। সবকিছুই পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত।
এই সেল শুধু ব্যবসার কৌশল নয়, এটি একটি সামাজিক ভারসাম্য, যেখানে ব্যবসা লাভ করে আর মানুষ পায় ন্যায্য মূল্য। দর্শক, এই শপিং মলের চিত্র শুধু অস্ট্রেলিয়ার জন্য নয়, এটি হতে পারে একটি শিক্ষা কিভাবে উৎসবকে মানুষের আনন্দের সাথে যুক্ত করা যায়। উৎসব হোক আনন্দের আর উৎসব হোক স্বস্তির, সবার জন্যই সমান। দর্শক, পরবর্তী পর্বে দেখা হবে অস্ট্রেলিয়ার যে কোনো প্রান্ত থেকে নতুন কোনো গল্প অথবা নতুন কোনো ইতিহাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।